tracing changes through a thousand years. First chapter of a Resisty book. In the previous class, we discussed the history of ancient period. We discussed about the history of ancient India and the ancient civilizations of the subcontinent from the prehistoric period to 17th century AD. So, previous class তোমরা পড়েছিলে ancient period সম্পর্কে. In this class, we shall study the history of medieval period. Class 7 এ তোমরা পড়বে history of medieval period বা মধ্যযুগের ইতিহাস. It is important for you to know that the time span of medieval period differs in the different parts of the world. So medieval period এর যে টাইম ফ্রেম সেটা কিন্তু ইন্ডিয়ার বিভিন্ন পার্টে বিভিন্ন রকম এবং ওয়ার্ল্ড বেসিসেও এই টাইম ফ্রেম আলাদা. ইন ইউরোপ দ্য medieval period was begun in 6th century AD and ended in 15th century AD. ইউরোপে medieval period শুরু হয়েছিল ষষ্ঠ শতকে এবং শেষ হয়েছিল 15th সেঞ্চুরিতে. বাট ইন ইন্ডিয়া দিস পিরিয়ড বিগান উইথ 8th century AD and ended in 18th century AD. ইন্ডিয়াতে মেডিয়েভাল পিরিয়ড স্টার্ট হয়েছিল 8th সেঞ্চুরি থেকে স্টার্ট হয়েছিল এবং শেষ হয়েছিল 18th সেঞ্চুরিতে. ডিউরিং দিস পিরিয়ড ইন্ডিয়া স মেনি রিমার্কেবল চেঞ্জেস ইন দ্য পলিটিক্যাল, ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড কালচারাল লাইফ অফ দ্য পিপল. সো এই মেডিয়েভাল পিরিয়ডের ডিফারেন্ট পার্সপেক্টিভ, পলিটিক্যাল লাইফ, ইকোনমিক লাইফ, সোশ্যাল অ্যান্ড কালচারাল লাইফ সম্পর্কে আমরা পড়ব. জিওগ্রাফি ইনফ্লুয়েন্স অন হিস্ট্রি, অর্থাৎ জিওগ্রাফি বা ভূগোল ইতিহাসকে প্রভাবিত করে. কিভাবে প্রভাবিত করে? দ্য জিওগ্রাফিক্যাল কন্ডিশনস অফ আ রিজিয়ন ডিরেক্টলি অর ইনডিরেক্টলি অ্যাফেক্টস ইটস হিস্ট্রি. In case of India, also the geography of the subcontinent has greatly influenced its history. Geography determines the development of a particular area. The areas where the environment is favorable are densely populated. Their cultures are also affected by outside influence or foreign travelers. So, geographically যে অঞ্চল বেশি ফার্টাইল বা যে অঞ্চলের এনভায়রনমেন্ট বেশি ফেভারেবল সেসব জায়গার পপুলেশন বেশি এবং সেসব জায়গায় ফরেন ট্রাভেলার্সরাও বেশি এসেছে. সো সেখানকার কালচারটাও কিন্তু one kind of mixed culture. Next, maps and medieval India. The art or science of making maps is known as cartography. A person who studied the history of map making or used tools and techniques to make new maps is known as cartographer. So what is cartography? The science of map is known as cartography, and যিনি ম্যাপ তৈরি করেন তাকে বলা হয় cartographer. In ancient India, people didn't know about the cartography or map making. In fact, the worldwide growth of trade and the expansion of empire during the medieval period created the need of accurate maps. তো ancient India কিন্তু কার্টোগ্রাফির কোনো বিষয় ছিল না বা তারা কার্টোগ্রাফি নিয়ে ভাবনা চিন্তা করেনি. পরবর্তীকালে মেডিয়েভাল পিরিয়ডে যখন কিনা ট্রেড গ্রো করছে এবং সেই সাথে সাথে বিভিন্ন এম্পায়ার বা সাম্রাজ্য এক্সপেন্স করছে, সে সময় থেকেই কিন্তু একটা অ্যাকিউরেট ম্যাপের প্রয়োজন দেখা যায়. দ্য আরবস অ্যান্ড দ্য ইউরোপিয়ানস ওয়ার দ্য ফার্স্ট হু ডেভেলপড দ্য সায়েন্স অফ কার্টোগ্রাফি. তো কারা প্রথম কার্টোগ্রাফিকে ডেভেলপ করেছিল? আরাবিয়ান এবং ইউরোপিয়ানসরা. They felt a need for maps because they often undertook long journey over land and sea. কেন তাদের ম্যাপের প্রয়োজন হয়েছিল? বিকজ তারা কলোনি এক্সপেন্স করতে হোক বা গ্রোথ অফ ট্রেডের জন্য, যে কারণেই হোক না কেন তাদেরকে লং জার্নি করতে হতো. স্বভাবতই লং জার্নি করার জন্যই একটা অ্যাকিউরেট ম্যাপের প্রয়োজন হলো. An Arab geographer Al-Idrisi made a world map in 1154 and the second map was made by a French cartographer in 1720. So first map তৈরি করছেন একজন আরব জিওগ্রাফার যার নাম ছিল আল ইদ্রিসি 1155 খ্রিস্টাব্দে এবং সেকেন্ড ম্যাপ তৈরি করছেন 1720 খ্রিস্টাব্দে একজন ফ্রেঞ্চ কার্টোগ্রাফার. অ্যান্ড দিস ওয়াজ আ পার্ট অফ অ্যান অ্যাটলাস. এটা ছিল অ্যাটলাসের একটা পার্ট. অ্যাটলাস তোমরা জানো, অ্যাটলাস ইজ আ বুক অফ ম্যাপ. সো সেকেন্ড যে ম্যাপ সেটা ছিল একটা অ্যাটলাসের পার্ট, যেই অ্যাটলাসটার নাম ছিল নুভো অফ গিয়ামনা ডি ইসলে.
This is the map of Indian subcontinent drawn by the geographer Al-Idrisi. Al-Idrisi যে ম্যাপটা এঁকেছিলেন ফার্স্ট ম্যাপ, সেটার একটা ছবি। এখানে একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখতে পাচ্ছ, শ্রীলঙ্কাকে কিন্তু একদম টপে দেখানো হয়েছে, অর্থাৎ নর্দার্ন পোর্শনে দেখানো হয়েছে শ্রীলঙ্কাকে। And this is the second map drawn by French cartographer in 1720. New and old terminologies. So the historical records exist in many languages, but we observe that these languages have changed over the years. For example, medieval Persian is very different from modern Persian. তো দেখা যাচ্ছে যে সময়ের সাথে সাথে কিন্তু ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়। শুধু তাই নয়, ল্যাঙ্গুয়েজের একটা ওয়ার্ডের মিনিংও কিন্তু চেঞ্জ হয়। দেখা যাচ্ছে যে কোনো একটা ওয়ার্ডের মিনিং কোনো একটা সময় যেটাকে অ্যাড্রেস করতো, পরবর্তীকালে কিন্তু সেই মিনিংটা পাল্টে যাচ্ছে, বাট ওয়ার্ডটা কিন্তু একই থাকছে। সো এখানে একটা খুব মজার এক্সাম্পল দেওয়া হয়েছে। ফর এক্সাম্পল, দ্য মিনিং অফ দ্য টার্ম হিন্দুস্তান হ্যাজ চেঞ্জড ওভার দ্য সেঞ্চুরিজ। এই যে হিন্দুস্তান ওয়ার্ড, সেই ওয়ার্ডটা কিন্তু বিভিন্ন সময় বিভিন্নভাবে ইউজড হয়েছে। ইন দ্য 13th century AD, Minhaj-e-Siraj, a Persian writer and historian, meant by Hindustan the areas of Punjab. 1300 খ্রিস্টাব্দে মিনহাজ-ই-সিরাজ নামে একজন পার্সিয়ান লেখক হিন্দুস্তান বলতে কাকে বোঝাচ্ছেন? পাঞ্জাব যে এরিয়া সেটাকে। ইন দ্য আর্লি 16th century, বাবর ইউজড হিন্দুস্তান টু ডিসক্রাইব দ্য জিওগ্রাফি অফ দ্য ফনা অ্যান্ড দ্য কালচার অফ দ্য ইনহ্যাবিটেন্টস। অর্থাৎ 16th centuryতে ইম্পেরার বাবর বা সম্রাট বাবর হিন্দুস্তান বলতে কালচারকে অ্যাড্রেস করেছেন, এবং পরবর্তীকালে আমির খুসরো কিন্তু সেই একই অর্থে হিন্দুস্তান ওয়ার্ডটিকে ইউজ করেছেন। তাহলে দেখতে পাচ্ছ যে একসময় যে হিন্দুস্তান বলতে পাঞ্জাবকে বোঝানো হতো, পরবর্তীকালে সেই হিন্দুস্তান বলতে কালচারকে বোঝানো হয়। বাট টুডে অ্যাট প্রেজেন্ট উই আন্ডারস্ট্যান্ড হিন্দুস্তান অ্যাজ দ্য মডার্ন নেশন স্টেট। অ্যাট প্রেজেন্ট আমরা হিন্দুস্তান বলতে একটা নেশন স্টেটকে বুঝি, যেটা আমাদের নেশন, সেটাকে আমরা হিন্দুস্তান হিসাবে চিনি। সো দেখতে পাচ্ছ যে এই হিন্দুস্তান ওয়ার্ডটা কিন্তু সময়ের সাথে সাথে মিনিংটা চেঞ্জ হয়ে গেছে, এবং এভাবেই কোনো একটা ওয়ার্ডের মিনিং বা টার্মিনোলজি চেঞ্জ হয়ে যায়। সিমিলারলি, দ্য টার্ম ফরেনার হ্যাড আ ডিফারেন্ট মিনিং ফ্রম হোয়াট ইট হ্যাজ টুডে. It is used today for someone who is not an Indian, but in the medieval period, a foreigner meant a stranger who was not associated with the villagers or town dwellers. He or she was not a part of a village society or culture. So দেখো, ফরেনার বলতে এখন আমরা কাদেরকে বুঝি? যারা বিদেশ থেকে আসে তাদেরকে আমরা ফরেনার বলি, বাট মেডিভেল পিরিয়ডে কিন্তু পাশের গ্রাম বা অন্য কোনো গ্রাম থেকে আসা ব্যক্তিকেই ফরেনার বলা হতো। কারণ তখন তো এখন আমরা নেশান বলতে যেটাকে বুঝি, তখন তো সেভাবে নেশানের কোনো কনসেপ্ট ছিল না। নেশান বা দেশ বলতে মানুষ নিজের এলাকাকেই বুঝতো। ধরো তোমাদের অঞ্চল হলো মচলন্দপুর বা গোবরডাঙ্গা, এবার তোমাদের কাছে তোমাদের দেশ হলো গোবরডাঙ্গা। গোবরডাঙ্গা বা মচলন্দপুরের বাইরে থেকে যারা আসবে তারাই হলো ফরেনার। তো এরকম একটা কনসেপ্ট কিন্তু ছিল মেডিভেল পিরিয়ডে। Next, historian and their sources. Clues and the evidence on the basis of which we write history are known as sources. Historians use different type of sources to learn about the past. So history itself is a science. তোমরা জানো যে হিস্ট্রিও হলো ওয়ান কাইন্ড অফ সায়েন্স, এবং এই হিস্ট্রি লেখার জন্য কিন্তু বিভিন্ন এভিডেন্স বা বিভিন্ন সোর্সের ওপর হিস্টোরিয়ানকে ডিপেন্ড করতে হয়। তো যে এভিডেন্স বা সোর্সগুলো থেকে হিস্টোরিয়ানরা হিস্ট্রি লেখেন বা ইতিহাস লেখেন তাকে বলা হচ্ছে দ্য সোর্স অফ হিস্ট্রি। The first source are archaeological sources, and the archaeological sources can be divided into 4 parts: buildings or monuments, paintings and other art craft, coins and inscription. So any building that has historical significance is considered to be a monument. যে কোনো বিল্ডিং যার একটা হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স রয়েছে সেটাই মনুমেন্ট বা হিস্টোরিক্যাল সোর্স হিসাবে গ্রান্টেড হতে পারে। বিভিন্ন রকম মনুমেন্টস রয়েছে, তোমরা জানো রেড ফোর্ট, তাজমহল, বুলন্দ দরওয়াজা, কুতুব মিনার, কলকাতায় রয়েছে যেটা ভিক্টোরিয়ান মেমোরিয়াল, এগুলো প্রত্যেকটাই কিন্তু হিস্টোরিক্যাল সোর্স। নেক্সট, পেন্টিং অ্যান্ড আদার আর্ট ক্রাফট. পেন্টিংস আর অ্যানাদার ইম্পর্টেন্ট সোর্স অফ হিস্ট্রি অফ দিস পিরিয়ড, অ্যান্ড দে টেলস আস অ্যাবাউট দ্য কাস্টমস, ফুড হ্যাবিটস, ড্রেসেস অ্যান্ড অর্নামেন্টস অফ দিস পিরিয়ড। পেন্টিংস থেকে আমরা কী জানতে পারি? যে সময়কার পেন্টিংস, সেই সময়কার কাস্টমস, ফুড হ্যাবিট, ড্রেসেস, অর্নামেন্টস সম্পর্কে আমরা জানতে পারি। হেয়ার ইজ দ্য পিকচার অফ পেন্টিং কোর্ট অফ আকবর ফ্রম আকবরনামা। আকবরনামা একটা বই যেটা লিখেছিলেন আবুল ফাজল, সেই বইয়ের একটা পেন্টিং যেটা হলো কোর্ট অফ আকবরের একটা পেন্টিং।
সেটা তোমাদের বইতে দেওয়া রয়েছে। নেক্সট কয়েন্স। দ্য স্টাডি অফ কয়েন্স ইজ নোন অ্যাজ নিউমিসম্যাটিক্স। ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে স্টাডি অফ কয়েন্সকে বলা হয় নিউমিসম্যাটিক্স, যেরকমভাবে স্টাডি অফ ম্যাপকে বলা হয় কার্টোগ্রাফি। সো কয়েন্স টেল আস অ্যাবাউট দ্য কিংস, দ্য এক্সটেন্ট অফ দেয়ার এম্পায়ার্স, ইকোনমিক স্ট্যাটাস অফ দ্য কিংডম, ডেটস, ল্যাঙ্গুয়েজেস। সো কয়েন্স থেকে আমরা কী কী জানতে পারি? যে সময়কার কয়েন সেই সময়কার ইকোনমিক স্ট্যাটাস, যে রাজা সেই কয়েন চালু করেছেন সেই রাজার কিংডম, তখনকার দিনের ল্যাঙ্গুয়েজ, আর্ট, রিলিজিয়ান, লিটারারি স্কিল সম্পর্কে আমরা জানতে পারি। Dravya Pariksha, a famous book on coins, was written during the reign of Alauddin Khilji. আলাউদ্দিন খালজির আমলে কয়েন্সের ওপর লেখা একটা ইম্পর্টেন্ট বুকস হলো দ্রব্য পরীক্ষা।